আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আমি রিদওয়ানা বিনতে জলিল। বঙ্গবন্ধু কন্যা দেশের স্বার্থ বিক্রি করে না। ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যারা এসব নিয়ে কথা বলে তারা ওপরে ভারত বিরোধিতা করলেও গোপনে তাদের পা ধরে বসে থাকে। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পে যে দেশের প্রস্তাবে দেশের স্বার্থ রক্ষা হবে সেটি গ্রহণ করা হবে। ডক্টর ইউনূসের সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই মন্তব্য করে নোবেল প্রাইজে তার কোনো আগ্রহ নেই বলেও সাফ জানিয়ে দেন সরকার প্রধান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ভারতে নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর প্রথম সরকার প্রধান হিসেবে ২১ ও ২২ জুন দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুদেশের মধ্যে ১০টি নতুন ও নবায়িত সমঝোতা স্বাক্ষর হয়। তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারও নেতিবাচক প্রচারণায় সরব ছিল অপপ্রচারকারীরা। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনলে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশ ও দেশের স্বার্থ বিক্রি করে না। ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সীমান্ত নেই, তাহলে দক্ষিণ এশিয়ায় কেন থাকবে জানতে চান তিনি। কোনো কিছু বিক্রি হলে যেটা ওজন মাপা হয় না, এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাঁড়িপাল্লায় হতো, তো কিসে মেপে বিক্রি হচ্ছে? শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো? ভারত চীনের সম্পর্ক বা মোদি মমতা সম্পর্ক তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই দেশের জন্য কল্যাণকর প্রকল্প প্রস্তাব গ্রহণ করবে তার সরকার। তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার, আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে যাচ্ছি। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ইউনূসের সাথে তার কোনো বিদ্বেষ নেই, নোবেল প্রাইজেও কোনো আগ্রহ নেই তার। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আমার জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। আগামীতে ভারত বাংলাদেশ সীমান্তে আরও ৭টি সীমান্ত হাট চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। বাংলাদেশের সঙ্গে পানি বন্টন বিষয়ে রাজ্য সরকারকে জানানো হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানায়, ২০২৩ সালের ২৪ জুলাই ফারাক্কা এবং তিস্তা ইস্যুতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে লিখিতভাবে অবহিত করেছিল কেন্দ্র। আর সেই চিঠিতে ফারাক্কা চুক্তি নবায়ন পর্যালোচনায় অংশ নেওয়ার জন্য রাজ্য সরকারকে প্রতিনিধি পাঠাতে বলা হলে গেল বছর পশ্চিমবঙ্গ সরকারের সেচ এবং জলপথ দপ্তরের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি দিল্লিতেও পাঠানো হয়। গেল সোমবার আন্তঃরাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য সরকারের মতামত উপেক্ষা করার অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেয় মমতা। নিউ ইয়র্ক ভিত্তিক গণমাধ্যম টাইম ম্যাগাজিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি প্রবন্ধ ছাপা হয়েছে। এতে বলা হয়, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মামলা দিয়ে তাকে হয়রানি করছে। এ নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে মিথ্যা আখ্যা দিয়ে বলেন, সরকার নয়, গ্রামীণ ব্যাংকের কর্মচারীরাই তার বিরুদ্ধে মামলা করেছে, আর দেশের প্রচলিত আইনেই মামলা পরিচালিত হচ্ছে। একটি সংবিধিবদ্ধ সংস্থায় কাজ করে কিভাবে ডক্টর ইউনূস বিভিন্ন দেশে ব্যবসা করেন সেই প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। আরও থাকছে আতিকা রহমানের রিপোর্টে। টাইম ম্যাগাজিনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি প্রবন্ধ ছাপা হয়েছে। এতে গ্রামীণ ব্যাংকের উত্থানের কার্যক্রম ও ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা নিয়ে লেখা হয়েছে। প্রবন্ধে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার শিকার তিনি। সরকার তাই রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ব্যবহার করে মামলা দিয়ে ইউনূসকে হয়রানি করছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শ্রম আদালতে গ্রামীণ ব্যাংকের শ্রমিক কর্মচারীরাই তার বিরুদ্ধে মামলা করেছে, এতে তার কোনো ভূমিকা নেই। লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা দেয়নি ২০০৬ সাল থেকে একটি পয়সাও দেয়নি, তখন লেবাররা মামলা করেছে, মামলা কিন্তু সরকার করেনি। সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ?
বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নেই, কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো এটা চাইনি। শেখ হাসিনা বলেন, কর ফাঁকি দেওয়ার কারণে তাকে শাস্তি পেতে হচ্ছে। আমেরিকা হোক, ইউরোপ হোক, যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয়, তার বিরুদ্ধে কী ব্যবস্থা সেই সরকার নেয়। যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে, তো যখনই কিছু টাকা শোধ দিলে তো প্রমাণ হয়ে গেল যে সে ট্যাক্স ফাঁকি দেয়। গ্রামীণ ব্যাংকের জন্য অনেক বিদেশ থেকে অনেক সময় অনেক অনুদান এসেছে, তার কয়টা টাকা গ্রামীণ ব্যাংকে গেছে। ঘুরে দাঁড়াতে সরকার গ্রামীণ ব্যাংকে বিভিন্ন সময় আর্থিক প্রণোদনা দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। যারা এত লেবার নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এত কিছু বলে, তারা কোথায় এখন? তারা চুপ কেন? আতিকা রহমান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের সহজ উত্তরণে জিএসপি প্লাস সুবিধা দিতে সুইডেনের সমর্থন চেয়েছেন। গণভবনে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ড প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। আর এ সময় সুইডিশ রাষ্ট্রদূত বলেন যে তার দেশ RMG সহযোগিতা প্রসারিত করবে এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশে তাদের প্রতিশ্রুতির কারণে সামাজিক ও পরিবেশগত দিকগুলোকে টেকসই রাখাকে অগ্রাধিকার দিতে চায়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থ রক্ষা না করায় ভারতের সাথে সব চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করছে বলে জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। স্থায়ী কমিটির সবার সিদ্ধান্ত জানাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। মাত্র আপনার মিয়ানমারের সূচি আর আমাদের দেশের বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এই পর্যায়ে আর কেউ করেছেন বলে আমার জানা নেই। রাজনীতি থেকে সরিয়ে দিতেই পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী রাখার অভিযোগ করেন মির্জা ফখরুল। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশ নেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। এই দেশটির মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়। সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো বা আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব। বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলার অভিযোগ তুলে সাম্প্রতিক চুক্তি প্রত্যাখ্যানেরও ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্ত লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, ন্যায্য হিস্সা আদায় ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যে দেশপ্রেমী মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে, দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, মনে নেই আপনাদের? বলেছেন তো। জাহিদ রহমান, RTV, ঢাকা। জালিয়াতি করে 7টি পাসপোর্ট তৈরির অভিযোগ উঠেছে আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে। এক্ষেত্রে গোপন করা হয় পুলিশের চাকরির তথ্য। পাসপোর্ট তৈরি হয় বেসরকারি চাকরিজীবী পরিচয়, এমনকি পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। এ কাজে জড়িত থাকার অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মানুন, মুন্সি মুইদ ইকরাম, সাইদুর রহমান সহ একজন উপপরিচালক এবং 2 জন উপসহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। দুদক কার্যালয়ে বেলা 11:30 থেকে বিকেল 3টা পর্যন্ত দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন। জানান, র্যাবের মহাপরিচালক অবৈধ প্রভাব খাটিয়ে পাসপোর্ট অধিদপ্তরকে ম্যানেজ করেন।
ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে বেনামে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। এলাকাবাসী জানায় বিলাসবহুল বাড়ি, বিশাল আয়তনের পার্ক, ইকো রিসোর্ট সহ অঢেল সম্পদ রয়েছে তার। অভিযোগ রয়েছে স্বামীর সহযোগিতায় এসব সম্পদ গড়েন তিনি। নরসিংদী থেকে নূরে আলম রনির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। কোরবানির 15 লাখের ছাগলই কাল হলো এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জন্য। একে একে বেরিয়ে আসছে পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্য। সবচেয়ে বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে প্রথম স্ত্রীর নামে। মতিউর রহমানের শ্বশুরবাড়ি নরসিংদীতে 4 কানি জমির ওপর আলিশান বাড়ি, 40 বিঘার ওপর ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্টের সন্ধান মিলেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভবন, জমিজমা, পার্ক ও ইকো রিসোর্টের তথ্য মিলছে, যার বেশিরভাগই প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে। অভিযোগ আছে স্বামীর প্রভাব খাটিয়ে পছন্দের জমিও দখল করতেন তিনি। 200-250 লোক সন্ত্রাসের মন্ত্রী লয়ে আইসা এটা ফাঁকা করতেছে। আমি বাধা দিতে গেছি, পরে বলছে কি বোন কি লাকির জায়গার পিছনে বাধা দিতে আইসা? অবৈধ পয়সা না কামাই করে তাইলে এমনি সম্পদ কিনতে তো না। নরসিংদীর মরজালে লাকির নামে গড়ে তোলা ওয়ান্ডার পার্কে একাধিক কটেজ, সুইমিং পুল, বিভিন্ন রাইড সহ বেশ কয়েকটি ভাস্কর্য রয়েছে। তবে দেশজুড়ে সমালোচনার পর লাকির মালিকানা অস্বীকার করেন পার্কের দায়িত্বরতরা। লায়লা কানিজ লাকি ম্যাডাম না, আগে মিডিয়াম আসতেন আর কি, পরে মানুষের কাছ থেকে পরে দাবি দাবি করে মনে হয় কিনছে আর কি। মালিক আবুল খায়ের মানিক, উনি এটার প্রতিষ্ঠাতা। লাকির মতো লাকি। কলেজের শিক্ষক থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুর উপজেলা চেয়ারম্যান হয়েছেন বলে জানান স্থানীয় নেতারা। ওনার তো টার্গেট হলো লাকির অঢেল টাকা। আমরা ওনাকে চিনতাম, জানতাম, কিন্তু এইভাবে চিনতাম না এখন যেভাবে পত্রিকায় আসতেছে। জানা যায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে 3,55,00,000 টাকা, নরসিংদী ও গাজীপুরে 100 বিঘা জমিও রয়েছে মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে। তবে যার এত সম্পদ, সমালোচনা শুরুর পর থেকে তার সন্ধান মিলছে না। রায়পুরা উপজেলা চেয়ারম্যান কার্যালয়েও অনুপস্থিত তিনি। বাসা ও কার্যালয়ে একাধিকবার যেয়েও কারো বক্তব্য পাওয়া যায়নি। ইমরুল কায়েস, RTV। সাভারের বোট ক্লাবে মদ পানের পর ভাঙচুর এবং মারধরের ঘটনায় ক্লাবের পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। অন্যদিকে পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে চাকুরি হারাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েন। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত মিরজান ইভানের রিপোর্ট। সময়টা 2021 সাল। সিনেমা ও ব্যক্তি জীবন নিয়ে সমালোচনা থাকলেও ভালোই যাচ্ছিল চিত্রনায়িকা পরিমণির। 8 জুন 2021 হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেন এই নায়িকা। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যবসায়ী নাসিরকে। অভিযোগ, নায়িকার পরিচিত তুহিন সিদ্দিকী পরিকল্পিতভাবে বোট ক্লাব নিয়ে গেলে নাসির উদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা ও মারধর করেন। 2022 সালের 6 জুলাই পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন নাসির। অভিযোগ, ক্লাবে ঢুকে মদ পান করে অর্থ পরিশোধ না করা, সার্ভিং গ্লাস ছুঁড়ে মারা এবং হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে আহত করা। নাসিরের দাবি, সেই ঘটনা ধামাচাপা দিতেই পরিমণির সাভার থানায় মামলা। সে বছর 18 মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ দেন আদালত। মঙ্গলবার ঢালিউড নায়িকা পরিমণি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সাইফুল ইসলাম 1000 টাকায় মুচলেকায় তা মঞ্জুর করেন। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন 1 অক্টোবর। এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। সঠিক বিচার আমি পাবো এবং আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটা সত্যতা মিলবে। এদিকে মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট বলছে, পরিমণির বাসায় দিনের পর দিন রাত্রি যাপন করা সহ স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় 17 ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে তদন্তে। সেই পরিপ্রেক্ষিতে চাকরি হারাচ্ছেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে ঝিনাইদহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। মিরজান ইভান, RTV।
ঝিনাইদহের একটি নালায় ফেলে দেয়া কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর 3টি মোবাইল ফোন উদ্ধারে কাল বুধবার অভিযানে যাচ্ছে ডিবি পুলিশ। দুপুরে সাংবাদিকদের এ তথ্য দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এই ফোন 3টিতে এমপি আনার হত্যার আগে পরের খুদে বার্তা ও ভিডিও সহ গুরুত্বপূর্ণ আলামত রয়েছে। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। এমপি আনার হত্যার আগে পরের অনেক এসএমএস, ছবি ও ভিডিও পাঠানো সহ অনেক আলামত আছে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর ফোনে। তবে গ্রেপ্তার হওয়ার আগেই ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর করিম পিন্টুর পরামর্শে ফোন 3টি ঝিনাইদহের নালায় ফেলে দেয় গ্যাসবাবু। এসব আলামত উদ্ধারে গ্যাসবাবুকে সাথে নিয়ে বুধবার অভিযান চালাবে ডিবি পুলিশ। তদন্তকারী কর্মকর্তার ধারণা, এই ফোন 3টিতে এমপি আনার হত্যার আগে পরের টেক্সট, ভিডিও সহ গুরুত্বপূর্ণ আলামত আছে। তার 3টা মোবাইলেই সে আশেপাশে নালা, পুকুরে এগুলোতে ফেলে দিয়েছেন। কোন নালায় ফেলেছেন, কোন পুকুরে ফেলেছেন, সেটা আদালতই বলেছেন। তো সেই কারণে আমরা আদালতের কাছে অনুমতি প্রার্থনা করেছি যে যে জায়গাগুলিতে সে আদালতের স্বীকারোক্তিতে বলেছে যে এই জায়গাগুলোতে আমি ফেলেছি, এই জায়গাগুলিতে তাকে সশরীরে নিয়ে গেলে হতো এটা আমরা উদ্ধার করা আমার জন্য সহজ হবে। সেই কারণে আদালত বলেছে যে তাকে যেন সশরীরে নিয়ে গিয়ে যেন আমাদের তদন্তকারী কর্মকর্তা বের করার চেষ্টা করে। আনার হত্যাকাণ্ডে আরও অন্তত 7 জন গোয়েন্দা পুলিশের নজরদারিতে আছে। তারা আনার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের ঘনিষ্ঠ। রাজধানীর গুলশানে শাহিনের ফ্ল্যাটে অবাধ যাতায়াত ছিল তাদের। কারা দোষী কারা নির্দোষী তা আমরা এখনই বলতে পারছি না, তবে যেখানে যেই তথ্যপত্র পাচ্ছি সেটা আমরা ভেরিফাই করার চেষ্টা করছি। আমি একটা কথা আবারও বলছি, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না, অযথা টাকাটাকি হবে না, আর কোনো দোষী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার আগে গত 20 মে রাতে গুলশানের বাসা ছেড়ে বান্ধবী চেলসি চেরি ওরফে আরিয়াকে নিয়ে রাজধানীর একটি হোটেলে রাত কাটান শাহিন। ইকবাল অনিক, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদের সময় হলো বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। পদ্মা সেতুর 2 বছর আয় 1,648 কোটি টাকা। সেতু পাড়ি দিয়েছে 1,27,00,000 যানবাহন। এবং 2 দফা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জে ভেসে গেছে কোটি টাকার মাছ, দিশেহারা 7,000 খামারি। বিএনপি সুযোগ পেলে দেশ বেঁচে দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থ বিরোধী কোনো কিছু করবেন না, এমন মন্তব্য করে গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, আলাপ আলোচনার মাধ্যমেই তিস্তা সমাধান করবেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে দমন করার কথাও বলেন শেখ সেলিম। তোমরা সুযোগ পেলে বাংলাদেশকে পাকিস্তানের হাতে তো বিক্রি করে দিতা, এমনি দিয়ে দিতা। আওয়ামী লীগ কোনোদিন দেশ বিক্রি রাজনীতি করে না। বাংলাদেশে কারো কাছে দেশ বিক্রি করে নাই। মাননীয় প্রধানমন্ত্রী কারো কাছে দেশ বিক্রি করাটা দূরের কথা, এদেশের স্বাধীনতা বিন্দু মাত্র নস্যাৎ হবে, সেটা বঙ্গবন্ধুর মেয়ে কখনো মানবে না। 2 বছরে পদ্মা সেতু থেকে 1,648 কোটি টাকা আয় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই সময় 1,27,00,000 যানবাহন সেতু পার হয়েছে। দুপুরে রাজধানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের 114তম বোর্ড সভা শেষে এসব কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ ব্যয় যেখানে ধরা হয়েছিল 32,605 কোটি টাকা, সেখানে সাশ্রয় হয়েছে 1,500 কোটি টাকা। বিস্তারিত থাকছে খান আলামিনের রিপোর্টে। দেশের যোগাযোগ খাতের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু উদ্বোধন হয় 2022 সালের 25 জুন। নিজস্ব অর্থায়নে 6.15 কিলোমিটার সেতুটি পদ্মা নদী দিয়ে বিচ্ছিন্ন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের 21 জেলাকে রাজধানীর সাথে এক সুতোয় বাঁধে। উদ্বোধনের 2 বছরে সেতুটি দিয়ে পারাপার হয়েছে 1,27,00,000 যানবাহন। টোল আদায় হয়েছে 1,648 কোটি টাকা। 1,500 কোটি টাকা নির্মাণ ব্যয় কমে দাঁড়িয়েছে 31,105 কোটি টাকা। পদ্মা সেতুর 2 বছর পূর্তিতে এর নানা দিক তুলে ধরেন
সেতুমন্ত্রী। 1500 crore এটা সাশ্রয়, মোট খরচ 32,605 কোটি, 1500 কোটি বাদ যাবে। ঋণ চুক্তি অনুযায়ী 6 কিস্তিতে এরই মধ্যে অর্থ বিভাগকে 948 কোটি টাকা শোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 27 জুন সপ্তম ও অষ্টম কিস্তির আরও 314 কোটি টাকা দেয়া হবে। টোল আদায়ের সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ 314 কোটি টাকা হচ্ছে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে। মন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সব মেগা প্রকল্পের কাজের অগ্রগতি সন্তোষজনক। যান চলাচল শুরু হওয়া। খান আলামিন, RTV, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরা যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে বাস চালু করছে কর্তৃপক্ষ। বুধবার বিমানবন্দর থেকে বিমানবন্দর রেল স্টেশন এবং বাস স্টেশন পর্যন্ত বিআরটিসি 2টি বাস চলাচল করবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এম মুফিদুর রহমান। দুপুরে শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নতকরণ বিষয়ে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন তিনি। এতে অংশ নিয়ে গ্রাউন্ডে স্ক্যানিং জটিলতা এবং বিমানের টিকিট বিড়ম্বনা সহ নানা অভিযোগ জানান প্রবাসীরা। এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। এছাড়া শাহজালাল এয়ারপোর্টের ই-গেট সিস্টেম পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন বিভাগকে হস্তান্তর না করায় ই-গেটের কার্যক্রম শুরু করা যায়নি বলেও জানিয়েছেন তিনি। যে এখানে কাজ করতে হলে এই সিভিল এভিয়েশন ফাংশন ইমপ্লিমেন্ট করতে হলে যারা যারা কাজ করবে আমার ডিরেকশন অনুসারে চলবে এবং সবাই কিন্তু একটাই উদ্দেশ্য যে সেবার মানটা উন্নয়ন করা, যেটা আমাদের সরকারের প্রত্যাশা। বিমান চেষ্টা করছে তাদের টিকিট সিস্টেমটা ইমপ্রুভ করার জন্য, এখন অনলাইনে টিকিট কাটানোর ব্যবস্থা হচ্ছে। আশা করি ভবিষ্যতে এই ব্যাপারে সচেতন হবে। তবে আমাদের বিমানের প্রতিনিধি আছে, আমি অনুরোধ করবো এই ব্যাপারে আপনার বক্তব্য দেওয়ার জন্য। 2 দফা উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার 8,000 পুকুর তলিয়ে যাওয়ায় ভেসে গেছে কোটি টাকার মাছ ও পোনা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার 7,000 মাছ চাষি। ক্ষতি পোষাতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। বন্যার পানিতে থই থই পুরো এলাকা। এ চিত্র সুনামগঞ্জের বিভিন্ন হাওর ও পুকুরের। সম্প্রতি উজানের ঢলে ও ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। এতে জেলার প্রায় 8,000 পুকুর তলিয়ে গেছে। পুকুরে থাকা প্রায় 4,000 মেট্রিক টন মাছ ও 2 কোটি মাছের পোনা বন্যার পানিতে ভেসে গেছে। পুকুরের পাড় ভেঙে প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। হাওর, বিল ও পুকুরে বছরে লক্ষাধিক মেট্রিক টন মাছের উৎপাদন হলেও আকস্মিক বন্যায় পথে বসার উপক্রম মৎস্যচাষীদের। এ পরিস্থিতি থেকে উতরাতে চান সরকারি সহযোগিতা। রিয়াল জায়গা জুড়ে ফিশারি 20-22 লাখ টাকার মাছ নিচে গিয়ে বাসাইয়া সরকারে এরা কিচ্ছু আমরা দেখে না। আমরা কি উপায় রোন টোনও পাই না। আমরা বাঁচতাম কিরকম, বাঁচার একটা পদ্ধতি আমরা দেখাই দিন সরকার সাহেব। এখানে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার মাছ আছিল। এইগুলা মনে করেন যে বন্যার সময় সুতে বাসাইয়া নিচে কিছু আমরা নেট মারছি, মাইরা যতটুকু পারি আটকাইছি। আমার পুকুর 10টা, এর মধ্যে আপনার আমার 5টা ঠিক রয়েছে আর 5টা নেট দেওয়া ছিল, কিন্তু অতিরিক্ত পানির থাকার কারণে আমার নেটগুলো ছিঁড়ে আমার মাছগুলো সব চলে যায়। এবারের বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। আর ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন জেলা প্রশাসন। আনুমানিক প্রায় 4,000 মেট্রিক টন মাছ হবে, যেটার বাজার মূল্য প্রায় 62 কোটি টাকা এবং কিছু অবকাঠামোগত পুকুরের ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো সব মিলে প্রায় 72 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্যের এবং কৃষির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর সহ ইউনোবন কাজ করছে। এগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ করা হলে আমরা রিপোর্ট পাঠাবো। এর প্রেক্ষিতে যখন কোনো বরাদ্দ আসবে আমরা এগুলো যেন যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে বরাদ্দ করা যায়, প্রদান করা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করব। সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 20,000 পুকুরে মাছ চাষ করা হয়। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রায় 17,000 মাছ চাষি। ইমরুল কায়েস, RTV।
সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। তাই উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলোকে আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ এবং স্মার্ট সরঞ্জাম সংযোজন করে কর্মক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিশেষায়িত ফোরামে নেতৃত্ব প্রদান এবং পেশাগত দক্ষতা প্রদর্শনের মাধ্যমে হাইড্রোগ্রাফাররা দেশের জন্য সুনাম এবং স্বীকৃতি বয়ে আনবে। এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে হাজারীবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় বেসমেন্টে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ভবন কর্তৃপক্ষকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পানি জমার বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রচুর লার্ভা পেয়েছি, সেখানে জীবন্ত লার্ভা এবং সেখানে পূর্ণবয়স্ক মশাও আছে। সতর্ক থাকার জন্য আমরা 10,000 টাকা অর্থদণ্ড করেছি একটা স্পটে, আর অন্যান্য স্পটগুলোতে গিয়েছি, কিন্তু সেখানে তারা সতর্ক হয়ে আগেই ব্লিচিং দিয়ে তাদের স্পটগুলো বিনষ্ট করে দিয়েছে। বাংলাদেশ সফররত জাপানের জ্যেষ্ঠ উপ পররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউ আমা কিমিনোরি উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়নে অন্তরঙ্গ সহযোগী হিসেবে জাপানের বিস্তৃত ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী এবং গত মে মাসে দুদেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। আর এ সময় দেশে আশ্রিত প্রায় 13 লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের ভূমিকা বৃদ্ধি এবং চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ও চীনের সমন্বিত উদ্যোগে গভীরভাবে কাজ করা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশে সফররত চীনের মন্ত্রী। সকালে রাজধানীতে এক সেমিনারের উদ্বোধন করে একথা বলেন তিনি। সেমিনারে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং চীনের পররাষ্ট্র বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী জানান, চীন ও বাংলাদেশ ভৌগোলিক গঠন, জনসংখ্যার ঘনত্বে যেমন মিল আছে, তেমনি দুই দেশের উন্নয়ন যাত্রাটাও একই রকম। সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে টানা 3 দিনের অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তবে চলমান পরীক্ষাগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন শিক্ষকরা। এ সময় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া বলেন, দাবি না মানলে আগামী 30 জুন পর্যন্ত পূর্ণ কর্মবিরতি শুরু করা হবে। এরপরও যদি না মানা হয় তাহলে 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচি শুরু হবে। এতে বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। এ সময় ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রতি বছর তামাক খাত থেকে পাওয়া ট্যাক্সের বিপরীতে কয়েক গুণ বেশি ব্যয় হয় তামাকজনিত চিকিৎসায়। তামাকের 7 থেকে 8টি উৎপাদন সরাসরি ক্যান্সারের জন্য দায়ী। সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সভাকক্ষে এক সেমিনারে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভির সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক অধ্যাপক ফজিলাতুন নেসা মালিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী। সুবর্ণ সুযোগ হাতছাড়া। আইসিসির কোনো আসরের সেমিফাইনাল নিশ্চিতে এমন সহজ সুযোগ আবার কবে মিলবে তা বলা কঠিন। হাত থেকে ফসকে যাওয়া নয়, সহজ সুযোগ হাত থেকে ফেলে দিয়েছে বাংলাদেশ দল। 12.1 ওভারে 116 রানের সহজ সমীকরণ মেলাতে
ব্যর্থ বাংলাদেশ দলের ওপর ক্ষোভ এবং হতাশা ঝেড়েছেন ক্রিকেট সমর্থকরা। সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে আছে তীব্র ক্ষোভ আর হতাশা। বাকিটা জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। শত কর্মব্যস্ততাকে পাশে রেখে তপ্ত রোদ আর তীব্র গরম উপেক্ষা করে দলকে সমর্থন জানাতে টিএসসিতে হাজির ক্রিকেট ভক্তরা। সেমিফাইনালে যেতে 12.1 ওভারে 116 রানের সহজ সমীকরণ মেলানোর দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। এক বুক আশা আর তীব্র ক্রিকেট প্রেমের বহিঃপ্রকাশ ছিল প্রতিটি বলে। বিশেষ করে বাংলাদেশ দলের নেয়া প্রতিটি রান যেন তাদের কাছে ছিল এক একটি অমূল্য রতন প্রাপ্তির সমান। কিন্তু সহজ সে সমীকরণ আর লক্ষ্য পূরণে ব্যর্থ বাংলাদেশ দল নিয়ে ম্যাচ শেষে তীব্র হতাশা আর ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় সাধারণ দর্শকদের চোখে মুখে। বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা কচ্ছপ লাগানো উচিত বলে আমি মনে করি। এটা দিয়ে আর কোনো কিছু হবে না। এই অল্প রান যদি এরা চেস না করতে পারে, এদেরকে দিয়ে হবেটা কবে? দিন শেষে আমাদের সাথে, আমাদের আবেগের সাথে, ভালোবাসার সাথে এরা খুব প্রতারণা করতেছে। বাংলাদেশি ক্রিকেট নিষিদ্ধ করা উচিত। 24 বছরের ক্রিকেট ইতিহাসে নেই আইসিসির কোনো ট্রফি। এরপরও সব কাজ ফেলে লাল সবুজের টানে এই ছুটে আসা। সেখানে সাকিবের মতো ক্রিকেটারের কাছ থেকে হতাশাজনক পারফরমেন্স দেখে ভক্তদের হৃদয়ে হতাশার বৃত্ত ক্রমেই বড় হতে থাকে। খুবই হতাশ ভাই। সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করছিলাম। তিনি যদি ধৈর্য সহকারে অ্যাটলিস্ট পাওয়ার প্লেটা খেলতে পারতেন, তিনি 10টা বলে হয়তো 20টা রান করে দিয়ে যেতে পারতো। সাকিবের কাছে কোনো প্রত্যাশা নাই। আমরা চাচ্ছি ও দেশে এসে ওই সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়ে নেয়। আমার কাছে মনে হয় না এই স্টেজে এই লেভেলে এখন এই পেসে খেলার মতো অবস্থায় সাকিব আল হাসান আছে। ম্যাচ শেষে সবার একটাই প্রশ্ন, এমন সুযোগ আবার কবে পাবে বাংলাদেশ ক্রিকেট দল? মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।